বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাস লেকচারের ব্যবস্থা করেছে, যাতে করে এর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকতে পারে। আমি আজকে ইকোনমিক্সের ক্লাস নেব। ইকোনমিক্সের থার্ড ইয়ার অনার্সের ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট এই কোর্সটির ক্লাস আজকে আমরা নিব। আজকে ক্লাস লেকচার হচ্ছে 9 নাম্বার ক্লাস লেকচার আজকে নেওয়া হবে, যেখানে আমরা পড়ব হলো ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড গ্রোথ থিওরি বা ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব এবং অভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব। আমি শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমে আমরা ভারসাম্য তত্ত্বটি পড়ব, ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বটি পড়ব, তারপরে আমরা অভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বটি পড়ব। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে যেমন এই তত্ত্ব দুটি সম্পর্কে জানতে সহায়তা করবে, পাশাপাশি এই দুটো তত্ত্বের মধ্যে একটি তুলনামূলক আলোচনাও তোমরা করতে সক্ষম হবে। ব্যালেন্সড গ্রোথ থিওরি বা ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব। ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বটি দিয়েছেন রোজেনস্টাইন রোডান, রেগনার নার্স এবং স্যার আর্থার লুইস। এই তিন ইকোনমিস্ট ব্যালেন্সড গ্রোথ থিওরিটি প্রবর্তন করেছেন। Balanced growth theory implies balance between different consumer goods industry and between consumer goods and capital goods industries. It also implies balance between industry and agriculture and between the domestic and export sector. Further, it entails balance between social and economic overheads and directly productive investments, and between vertical and horizontal external economics. In fine, the theory of balanced growth states that there should be simultaneous and harmonious development of different sectors of the economy so that all sectors grow together. মানে হচ্ছে ব্যালেন্সড গ্রোথ থিওরি বলতে বোঝায় বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পসমূহের মধ্যে ভারসাম্য, ভোগ্যপণ্য ও ক্যাপিটাল গুডস উৎপাদনকারী শিল্পসমূহের মধ্যে ভারসাম্য, পাশাপাশি কৃষি এবং শিল্পের মধ্যে ভারসাম্য, দেশীয় এবং রপ্তানি খাতের মধ্যে ভারসাম্য, অর্থাৎ বিভিন্ন খাতের মধ্যে একটা ভারসাম্য উন্নয়নকে বলে হচ্ছে ব্যালেন্সড গ্রোথ থিওরি। ব্যালেন্সড গ্রোথ থিওরি সামাজিক অর্থনৈতিক ওভারহেড আবার প্রোডাক্ট সরাসরি উৎপাদনশীল বিনিয়োগের মধ্যেও ভারসাম্যকে বোঝায়। অর্থাৎ অ্যাজ এ হোল ব্যালেন্সড গ্রোথ একটি অর্থনীতির বিভিন্ন খাতসমূহের মধ্যে যুগপৎ উন্নয়নকে বোঝায়। অর্থাৎ একটি দেশে যে বিভিন্ন খাত রয়েছে সেই সবগুলো খাতেরই একটি ভারসাম্য প্রবৃদ্ধি অর্জনকে বা ভারসাম্য বিনিয়োগকেই হচ্ছে বলে ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব। আমরা এখানে মূলত রোজেনস্টাইন রোডান এবং রেগনার নার্স যে ভারসাম্য তত্ত্বটা দিয়েছেন তাদের ভার্সনগুলোই আমরা এখানে পড়ব। প্রথমে আমরা রোজেনস্টাইন রোডানের থিওরি অফ ব্যালেন্স গ্রোথ থিওরি সম্পর্কে জানতে পারব। রোজেনস্টাইন রোডান 1943 সালে একটি আর্টিকেলে ভারসাম্য তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন যে পূর্ব ও দক্ষিণ পূর্ব ইউরোপের সকল শিল্প কারখানা একটি বৃহৎ ফার্মের অধীনে তৈরি হওয়া উচিত। তার মতে বিভিন্ন বিনিয়োগের সোশ্যাল মার্জিনাল প্রোডাক্ট এবং প্রাইভেট মার্জিনাল প্রোডাক্ট ভিন্ন হয়ে থাকে। যখন একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের সোশ্যাল মার্জিনাল প্রোডাক্ট অনুযায়ী পরিকল্পনা করে গড়ে তোলা হয়, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য সকল কিছুর তুলনায় বেশি হারে হয়। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু সোশ্যাল মার্জিনাল প্রোডাক্ট এবং প্রাইভেট মার্জিনাল প্রোডাক্টের মধ্যে ভিন্নতা রয়েছে। যদি একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমনভাবে গড়ে তোলা হয় সোশ্যাল মার্জিনাল প্রোডাক্ট অনুযায়ী, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য সকল চয়েসের চেয়ে বেশি হারে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ঘটবে। বিভিন্ন শিল্পের মধ্যে
আমরা জানি যে বিভিন্ন শিল্পের মধ্যে কিন্তু এক ধরনের পরিপূরক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক সমাজের সবচেয়ে লাভজনক বিনিয়োগটি কিন্তু ঘটায়। এই কথাটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চাই। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রির পরিপূরক হিসেবে কাজ করে, এবং যখন এরা পরিপূরক হিসেবে কাজ করে তা সমাজের জন্য সবচেয়ে বেশি লাভজনক বিনিয়োগ হিসেবে দেখা দেয়। রোজেনস্টাইন রোডান এই ক্ষেত্রে এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে একটি শু ফ্যাক্টরি বা জুতার কারখানার উদাহরণ দিয়েছেন। ধরা যাক একটি জুতার কারখানায় 20,000 শ্রমিক, যারা আগে কোথাও কাজ করতো না, আনএমপ্লয়েড ছিল, এমন 20,000 শ্রমিককে নিয়োগ প্রদান করা হলো। এই 20,000 শ্রমিক তারা তাদের শ্রম থেকে যে মজুরি অর্জন করবে, সেই মজুরি দিয়ে সবটুকু মজুরি দিয়ে যদি তারা শুধুমাত্র জুতাই কেনে, তাহলে কিন্তু জুতার ফ্যাক্টরির একটা বাজার তৈরি হবে এবং জুতার ফ্যাক্টরি তার উৎপাদিত পণ্যের বিক্রি করতে সক্ষম হবে এবং উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারার কোনো চিন্তা তাকে করতে হবে না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে ওয়ার্কাররা সাধারণত বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে থাকে, বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য তারা কিনে থাকে। একই ধরনের ভোগ্যপণ্য তারা কিন্তু কেনে না। ফলে একই সাথে সাইমালটেনিয়াসলি বা যুগপৎভাবে যদি বিভিন্ন ভোগ্যপণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হয়, তাহলে এক একটি শিল্প কারখানার উৎপাদিত পণ্য অন্য শিল্প কারখানার যে শ্রমিকরা কাজ করছে তারা কিন্তু ওই জিনিসটি তারা কিনবে। ফলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং একে অপরের বাজার হিসেবে কাজ করবে। ফলে সকল ইন্ডাস্ট্রি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সক্ষম হবে এবং তাকে একটা জিনিস বিক্রি না করতে পারার চিন্তা তাকে কিন্তু তখন আর করতে হবে না। তার একটি বাজার কিন্তু তখন গঠিত হয়ে যাবে। অর্থাৎ এখানে রোজেনস্টাইন রোডান বলতে চেয়েছেন যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বিনিয়োগ কিভাবে একটা দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করাতে সক্ষম হয়, একটি বাজার সৃষ্টি করতে পারে, বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার সৃষ্টি করতে পারে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, এবং এভাবেই কিন্তু এরা একে অপরের উন্নতি ঘটাবে এবং অ্যাজ এ হোল সারা দেশের উন্নতি ঘটবে। এভাবেই তিনি ব্যালেন্স গ্রোথ থিওরির মাধ্যমে বা ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি ধারণা প্রদান করেছে যে কিভাবে একটি দেশ অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। স্যার রেগনার নার্স তিনি কিন্তু ব্যালেন্স গ্রোথ থিওরি, রোজেনস্টাইন রোডান যে রেগনার নার্সের ব্যালেন্স গ্রোথ থিওরি, স্যার রেগনার নার্স রোজেনস্টাইন রোডানের ব্যালেন্স গ্রোথ থিওরিটাকে আরেকটু সুন্দরভাবে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে অনুন্নত বিশ্বে দারিদ্র্যের দুষ্টচক্রের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়, এবং যদি এই দারিদ্র্যের দুষ্টচক্রটি ভাঙা যায় তাহলেই অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়। এই দুষ্টচক্র সাপ্লাই এবং ডিমান্ড বা সরবরাহ বা যোগান এবং চাহিদা দুই ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। অন দ্য সাপ্লাই সাইড অর্থাৎ যোগান ক্ষেত্রে এই দুষ্টচক্রটি কিভাবে কাজ করে। অনুন্নত দেশে স্বল্প উৎপাদনশীলতার জন্য প্রকৃত মজুরি কম হয়। প্রকৃত মজুরি কম হওয়ার কারণে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে পুঁজি গঠনও কিন্তু কম হয়। অর্থাৎ সাপ্লাই সাইডে একটা চক্রাকারে এই প্রক্রিয়াটি ঘটতে থাকলে এটাই হচ্ছে সাপ্লাই সাইডের দুষ্টচক্র। ডিমান্ড সাইডেও কিন্তু দুষ্টচক্র রয়েছে। স্বল্প চাহিদার জন্য বিনিয়োগে উৎসাহ অনুন্নত বিশ্বে কম দেখা যায়। অর্থাৎ এটা বলতে বোঝায় যে চাহিদা কিন্তু বিনিয়োগে, যদি চাহিদা থাকে তাহলেই কিন্তু যারা বিনিয়োগকারী বা উদ্যোক্তা রয়েছে তারা কোনো কিছুতে বিনিয়োগ করতে আগ্রহ বোধ করে। কিন্তু চাহিদা যদি কম হয়, চাহিদা যদি পর্যাপ্ত না হয়,
তাহলে কিন্তু তারা বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে না। লো প্রোডাক্টিভিটির কারণে পুঁজির স্বল্পতা দেখা যায়, যেটা আমরা সাপ্লাই সাইডেও দেখেছি। লো প্রোডাক্টিভিটির জন্য পুঁজির স্বল্পতা দেখা যায়। প্রকৃত মজুরিও তাতে কিন্তু প্রোডাক্টিভিটির জন্যই উপরে কিন্তু প্রকৃত মজুরিটা নির্ভর করে। তো প্রকৃত মজুরি কিন্তু লো প্রোডাক্টিভিটির কারণে কম হয়। প্রকৃত মজুরি কম হওয়ার ফলে চাহিদা কম হয়। চাহিদা কম হওয়ার কারণে বাজার সীমিত হয়ে পড়ে। বাজার সীমিত হওয়ার কারণে ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা বিনিয়োগ করতে কোনো উৎসাহ পায় না, ফলে পুঁজির সঞ্চয় হয় না এবং বাজারও বৃদ্ধি পায় না। অর্থাৎ সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড দুই ক্ষেত্রেই কিন্তু দুষ্টচক্র কার্যকর হতে দেখা যায়। এই দুষ্টচক্রের জন্য কিন্তু দুষ্টচক্রটি কার্যকর থাকে বলেই অনুন্নত বিশ্বে রেগনার নার্সের মতে উন্নয়ন ঘটানো সম্ভব হয় না, এবং এইটা যদি ভাঙা সম্ভব হয় তাহলেই একমাত্র উন্নয়ন ঘটানো সম্ভব। এবং এটা তার রেগনার নার্সের মতে অনুন্নত দেশে একক বিনিয়োগ সিদ্ধান্ত সমস্যার সমাধানে ব্যর্থ হয়। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল বিনিয়োগগুলো কিন্তু সমস্যার সমাধান হয় না। সমস্যা হচ্ছে অনুন্নত অবস্থা থেকে উন্নত করতে সক্ষম হয় না। এজন্য তাছাড়া মানুষের চাহিদাও বিভিন্নমুখী হয়ে থাকে। এর জন্য নার্স বলেছেন যে সিরিজ অফ কমপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রি স্টাবলিশ করতে হবে। অর্থাৎ সেই রোজেনস্টেইন রোডানের মতোই কিন্তু এখানে তিনিও বলেছেন এমনভাবে কমপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রিগুলোকে এবং সিরিজ অফ মানে অনেক কমপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যাতে করে বাজার সৃষ্টি হয়, এবং এই সিরিজ অফ ইন্ডাস্ট্রি কিন্তু দারিদ্র্যের দুষ্টচক্রটা ভাঙতে সক্ষম হবে। রেগনার নার্সের মতে বিভিন্ন ধরনের শিল্পে মূলধনের বিনিয়োগ এই দুষ্টচক্র ভাঙতে সক্ষম হয়। এতে বাজারের বিস্তৃতি ঘটে। একটি ইন্ডাস্ট্রির ওয়ার্কাররা অপর ইন্ডাস্ট্রির ক্রেতা হতে পারে বা বায়ার হতে পারে। এতে করে সকল ইন্ডাস্ট্রি তাদের প্রোডাক্ট বিক্রি করতে সক্ষম হয়, ফলে তাদের প্রবৃদ্ধি ঘটে এবং সর্বোপরি সারা অর্থনীতিরই প্রবৃদ্ধি ঘটবে। The doctrine of balanced growth requires a balance between different sectors of the economy during the process of economic growth. অর্থাৎ ভারসাম্য উন্নয়ন তত্ত্বটি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে বা বিভিন্ন খাতের মধ্যে এক ধরনের ব্যালেন্স প্রতিষ্ঠা করা বা একটা ভারসাম্য তৈরি করা, যে অর্থনীতির মধ্যে যখন একটি দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে চলবে। There should be proper balance between investment in agriculture and industry. এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটি প্রপার বা সঠিক একটি ভারসাম্য থাকা প্রয়োজন। এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি আর কমপ্লিমেন্টারি। এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি কিন্তু একে অপরের পরিপূরক। কিভাবে একে অপরের পরিপূরক? কৃষিখাতের উন্নয়ন দরকার, কারণ এটি শিল্প খাতের বর্ধিত খাদ্য এবং কাঁচামালের যোগান দিয়ে থাকে। আবার শিল্প খাতের একই সাথে উন্নয়ন দরকার, যে কৃষিখাত যে অতিরিক্ত খাদ্য চাহিদা এবং কাঁচামালের যোগান দিচ্ছে, সেই কাঁচামাল এবং খাদ্য বিক্রি করা সম্ভব হবে না যদি না শিল্প খাতে উন্নয়ন না ঘটে। আবার শিল্প খাতের উন্নয়ন সম্ভব না কৃষি খাতের উন্নয়ন না ঘটলে, কারণ কৃষি খাত কাঁচামাল এবং খাদ্যের শ্রমিকদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। কাজেই কৃষি এবং শিল্প খাতের বিনিয়োগ যুগপৎ হতে হবে। দুটোর একই সাথে বিনিয়োগ করতে হবে। একটিকে বাদ দিয়ে অপরটির বিনিয়োগ ঘটলে চলবে না। A balance is also required between the domestic sector and foreign sector. তারা বলেছেন, রোজেনস্টেইন রোডান এবং নার্স, তারা বলেছেন যে ব্যালেন্স থাকতে হবে বা ভারসাম্য থাকতে হবে দেশীয় খাত এবং বৈদেশিক খাত, দুটো খাতের মধ্যেই কিন্তু ভারসাম্য থাকতে হবে। উৎপাদন এবং এমপ্লয়মেন্ট বাড়ার সাথে সাথে আমদানি বৃদ্ধি পায়। আমরা জানি যে এমপ্লয়মেন্ট বৃদ্ধির সাথে সাথে কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন কাঁচামাল, ক্যাপিটাল গুডসের চাহিদা বাড়বে।
ফলে কিন্তু এগুলোর আমদানিও বাড়বে। এই আমদানিকে আবার অর্থায়ন করা সম্ভব। আমরা জানি যে আমদানির অর্থায়ন হয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। সো বৈদেশিক মুদ্রা একমাত্র অর্জন করা সম্ভব হচ্ছে যদি আমরা এক্সপোর্ট বাড়াতে পারি বা বৈদেশিক খাতের উন্নয়ন বা প্রবৃদ্ধি ঘটাতে পারি। তাহলে কিন্তু অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশীয় খাত এবং বৈদেশিক খাত দুটো খাতেরই কিন্তু স্যামালটেনিয়াস একটা বিনিয়োগ প্রয়োজন হয়। অর্থাৎ ব্যালেন্স গ্রোথ থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাত বা বিভিন্ন সেক্টরের মধ্যে একটা ভারসাম্য বিনিয়োগ করা দরকার, এবং এটা কেন দরকার সে বিষয়ে তারা এটি যারা দিয়েছেন তারা ব্যাখ্যা প্রদান করেছেন, এবং এর মাধ্যমেই একটি দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। সকল থিওরির মতো ব্যালেন্স গ্রোথ থিওরিরও কিছু কিছু লিমিটেশনস রয়েছে। এখন আমরা সেই লিমিটেশনসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম লিমিটেশন যেটা, সেটা হচ্ছে রাইজ ইন কস্ট বা খরচ বৃদ্ধি পায়। ব্যালেন্সড উন্নয়ন নীতি গ্রহণ করলে উৎপাদন খরচ বৃদ্ধি পায়। যেমন ধরো ক্যাপিটাল ইকুইপমেন্ট, দক্ষতা, সস্তা পাওয়ার, আর্থিক সহায়তা, কাঁচামাল ইত্যাদি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে বা ইত্যাদি যদি অভাব থাকে, যুগোপাতভাবে অনেক শিল্পের যখন বিকাশ ঘটবে তখন আর্থিক এবং প্রকৃত খরচ বৃদ্ধি পাবে, প্রোডাকশন কস্ট বৃদ্ধি পাবে। হার্শম্যানের মতে ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব অনুন্নত অর্থনীতি কতটুকু ক্ষমতা। হার্শম্যান বলেছেন যে অনুন্নত অর্থনীতির কতটুকু ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটির বিষয়টি কিন্তু ভারসাম্য তত্ত্বে দেখা হয়নি। অনুন্নত বিশ্বের আদৌ এরূপ যুগপৎ বিনিয়োগের ক্ষমতা রয়েছে কিনা সেই বিষয়টি ব্যালেন্স গ্রোথ থিওরির যারা প্রবক্তা ছিলেন তারা এটি ইগনোর করে গেছেন হার্শম্যানের মতে। অনুন্নত অর্থনীতির সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। দেখা যায় কোনো অর্থনীতির শ্রমশক্তির ব্যাপকতা রয়েছে, কিন্তু অপরদিকে পুঁজি বা উদ্যোক্তার অভাব রয়েছে। আবার কোনো দেশে দেখা যায় লেবার এবং ক্যাপিটাল রয়েছে, কিন্তু অন্যান্য সম্পদগুলোর সীমাবদ্ধতা রয়েছে। এই সম্পদের মধ্যে যে একটা ইমব্যালেন্স রয়েছে, সম্পদের প্রাপ্তির মধ্যে যে ডিসপ্রপোর্শনালিটি রয়েছে, সেই ডিসপ্রপোর্শনালিটি থাকলে কিন্তু ব্যালেন্স গ্রোথ থিওরি ভালোভাবে কাজ করবে না। কনসেপ্ট অফ ব্যালেন্স গ্রোথ অ্যাপ্লিকেবল টু ডেভেলপমেন্ট কান্ট্রিজ। সমালোচকরা বলে থাকেন যে ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব অনুন্নত বিশ্বের উন্নয়নের কথা না বলে এটা আসলে মূলত উন্নত বিশ্বের জন্যই বেশি প্রযোজ্য। অনুন্নত বিশ্ব যেখানে অর্থনৈতিক কার্যক্রম রয়েছে স্থবির, পুঁজি, দক্ষতা এবং উদ্যোক্তার অভাব রয়েছে, অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠেনি, সেখানে এই তত্ত্ব ভালোভাবে কাজ করবে না। শুধুমাত্র এগুলো ভালোভাবে থাকলেই কিন্তু একটা ব্যালেন্স গ্রোথ থিওরিটা ভালোভাবে কাজ করতে পারবে। পর্যাপ্ত পুঁজি, উদ্যোক্তা থাকতে হবে, আর তারপরে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হতে পারবে না, অর্থনৈতিক কাঠামো থাকতে হবে, তাহলে একমাত্র ব্যালেন্স গ্রোথ থিওরিটা ভালোভাবে কাজ করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। ডাজ নট কনসিডার প্ল্যানিং। ভারসাম্য উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় পরিকল্পনার প্রয়োজন রয়েছে, যা এই তত্ত্বে ভালোভাবে আলোচিত হয়নি বা এই তত্ত্বে সেভাবে গুরুত্ব পায়নি। অর্থাৎ সরকারের যে একটা ভূমিকা রয়েছে, সেই সরকারের ভূমিকার কথা এখানে সুনির্ধারিতভাবে আলোচনা করা হয়নি। Fails as a theory of development. হার্শম্যান বলেছেন যে এটি আসলে একটি ডেভেলপমেন্টের থিওরি হিসেবে প্রতিষ্ঠিত হতেই পারেনি। এটাকে ডেভেলপমেন্টের থিওরি বলা চলবে না। তার মতে উন্নয়ন বলতে এমন একটি অবস্থাকে বা এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যাতে একটি অনুন্নত অর্থনীতি অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থার দিকে তার পরিবর্তন ঘটে, কিন্তু এতে একটি সেলফ কন্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে একটি স্থবির ইকুয়ালি সেলফ কন্টেন্ট সনাতনী ব্যবস্থার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা একটি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো অটোমেটিক প্রক্রিয়া নয়। এটা হার্শম্যান বলেছেন, যে কারণে এটি একটি ডেভেলপমেন্টের থিওরি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না বলে মত প্রকাশ করেছেন হার্শম্যান। এখন আমরা আনব্যালেন্স গ্রোথ থিওরি সম্পর্কে জানার চেষ্টা করব। আনব্যালেন্স গ্রোথ থিওরিটা বা
অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব কিন্তু ভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বের ঠিক বিপরীত। According to this concept, investment should be made in selected sector rather than simultaneously in all sector of the economy. এই তত্ত্ব মতে বা অভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব মতে সাইমালটেনিয়াসলি বা যুগপৎভাবে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে বা অনেকগুলো শিল্প খাতে বা শিল্প খাতে বিনিয়োগের পরিবর্তে কতগুলো সিলেক্টেড বা নির্বাচিত ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে হবে। No underdeveloped country possesses capital and other resources in such quantities as to invest simultaneously in all sectors. এরূপ অনুন্নত কোনো দেশেরই এত বেশি পুঁজি বা অন্যান্য সম্পদের পরিমাণ এত বেশি পরিমাণে নেই যে সাইমালটেনিয়াসলি যুগপৎভাবে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করতে সক্ষম হয়। Therefore, investment should be made in a few selected sectors or industries for their rapid development. তাদের দ্রুত উন্নয়নের জন্য শুধুমাত্র সিলেক্টেড বা নির্বাচিত কিছু শিল্পক্ষেত্রেই বিনিয়োগ করতে হবে এবং এই নির্বাচিত ক্ষেত্রসমূহে বিনিয়োগের ফলে যে বর্ধিত ক্যাপাসিটি তৈরি হবে বা যে সারপ্লাস জেনারেটেড হবে সেই সারপ্লাসটি তখন অন্যান্য খাত যেগুলোতে আগে বিনিয়োগ করা হয়নি তখন সেগুলোতে বিনিয়োগ করা হবে এবং এই বিনিয়োগের মাধ্যমে কিন্তু একটা দেশ উন্নয়নের পথে হাঁটতে পারবে। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে আগের কথা থেকে যদি আমরা দেখি যে কিছু সিলেক্টেড বা নির্বাচিত কিছু যে বিশেষ করে নির্বাচনটা এমন এখানে হবে যে সেই সব খাতেই নির্বাচন করা হবে যেসব খাতে কিন্তু সুবিধা অনুন্নত বিশ্বে রয়েছে, বিশেষ সুবিধা অনুন্নত বিশ্বে রয়েছে সেগুলিতে বিনিয়োগ করা হবে এবং এই বিনিয়োগ করার পরে এই বিনিয়োগ থেকে যে সারপ্লাসটা জেনারেটেড হবে সেই সারপ্লাস তখন অন্যান্য শিল্প খাতেও বিনিয়োগে সাহায্য করবে। অর্থাৎ the economy gradually moves from a path of unbalanced growth to that of balanced growth. অর্থাৎ একটা অভারসাম্য পরিস্থিতি থেকে একটা ভারসাম্য অবস্থার দিকে কিন্তু ইকোনমি মুভ করবে। Economists like Singer, Kindle Burchard, Streeton তারা কিন্তু তাদের মতামত দিয়েছেন আনব্যালেন্স গ্রোথ থিওরির ব্যাপারে তাদের মতামত দিয়েছেন এবং তাদের মতামতগুলো মূলত ছিল ব্যালেন্স গ্রোথ থিওরির ক্রিটিসিজম। হার্শম্যানই প্রথম যিনি আনব্যালেন্স গ্রোথ থিওরির বা অভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্বটি খুব সিস্টেম্যাটিক্যালি ব্যাখ্যা করেছেন। আমরা এখানে হার্শম্যানের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা নিয়েই মূলত আলোচনা করব কারণ এটি প্রধান আনব্যালেন্স গ্রোথ থিওরি। According to Harshman, deliberate unbalancing the economy according to a pre-designed strategy is the best way to achieve economic growth in an underdeveloped country. হার্শম্যানের মতে স্ট্র্যাটেজিক্যালি কতিপয় নির্বাচিত খাতে বা শিল্পে বিনিয়োগ নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরি করে এবং ফার্দার ডেভেলপমেন্ট ঘটায়। এক্ষেত্রে সেই সব খাত বা শিল্পেরই প্রথম নির্বাচন করতে হবে যেক্ষেত্রে অনুন্নত অর্থনীতির সুযোগ সুবিধা রয়েছে। তার মতে অর্থনৈতিক উন্নয়ন এক খাত থেকে অন্য খাতে বা লিডিং সেক্টর থেকে ফলোয়ার্সদের মধ্যে আস্তে আস্তে কিন্তু প্রবাহিত হয়। অর্থাৎ প্রথম যেসব নির্বাচিত খাত বা শিল্প নির্বাচন করা হবে সেগুলো থেকে পরবর্তীকালে তাদেরকে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু ফলো করবে। অ্যাকর্ডিং টু হার্শম্যান আমরা কিছু এই তত্ত্বটি আরো বিস্তারিতভাবে জানার আগে কয়েকটি কনসেপ্ট সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা প্রয়োজন। হার্শম্যানের মতে যখন কোনো নতুন প্রকল্প বা ইন্ডাস্ট্রি শুরু করা হয় তারা হয় পূর্ববর্তী ইন্ডাস্ট্রির যে এক্সটার্নাল ইকোনমিজ তৈরি হয়েছিল সেগুলোকে ব্যবহার করে বা নিজেরাই এক্সটার্নাল ইকোনমিজ তৈরি করে। কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট বা এই ধরনের বিনিয়োগ হচ্ছে এরা মূলত পূর্ববর্তী যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলি
যে এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি হয়েছিল সেগুলোকে মূলত অ্যাপ্রোপ্রিয়েট করে বা ব্যবহার করে এগিয়ে যায়। ডাইভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট হচ্ছে সেই ধরনের বিনিয়োগ যেই বিনিয়োগে নতুন নতুন এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি হয় এবং যেই নতুন নতুন ইন্ডাস্ট্রি যে এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু পরবর্তী যারা ফলোয়ার ইন্ডাস্ট্রি রয়েছে তারা কিন্তু ব্যবহার করতে পারে। From the point of view of the economy, the latter may be a greater social desirability than private profitability, whereas the former may be less desirable from the social viewpoint. যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু ডাইভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্টই হচ্ছে আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য, কারণ এটি আরো এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করছে এক্সটার্নাল ইকোনমিক্স অ্যাপ্রোপ্রিয়েট করার পরিবর্তে, কারণ এর সোশ্যাল ডিজায়ারেবিলিটি বেশি। In practice, development policy should be aimed at the prevention of convergent series of investment which appropriate more external economies than they create. অর্থাৎ উন্নয়নের যে নীতিটা হবে প্রতিটি অনুন্নত বিশ্বের উন্নয়ন নীতির ক্ষেত্রে সেই নীতিটি গ্রহণ করতে হবে যেটা বেশি বেশি এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করবে রাদার দেন এক্সটার্নাল ইকোনমিক্স অ্যাপ্রোপ্রিয়েট করার ব্যাপারে। The promotion of divergent series in which more economies are created than are appropriated. অর্থাৎ ডাইভার্জেন্ট ইকোনমিক্সের কিন্তু বেশি প্রমোশন দরকার বা বেশি এস্টাবলিশ করা দরকার, কারণ এরা কিন্তু নতুন নতুন এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করে। Unbalanced growth theory অনুযায়ী, according to unbalanced growth theory, this is possible by investing either in social overhead capital, services or directly productive activity. অর্থাৎ যে বিনিয়োগটা হবে সেটা হয় সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের মধ্যে হবে অথবা ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের মধ্যে এটা করা হবে। দ্য ফর্মার ক্রিয়েট ইন দ্য এক্সটার্নাল ইকোনমিক্স, অর্থাৎ সোশ্যাল ওভারহেড ক্যাপিটালে যদি আমরা বিনিয়োগ করি তাহলে এটা কিন্তু এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করবে, আর কিন্তু পরেরটা তারা অর্থাৎ ডিপিএ বা ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস এরা কিন্তু পূর্ববর্তী যেই এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি হয়ে আছে আগের ইন্ডাস্ট্রিগুলো দিয়ে সেটাকেই কিন্তু ব্যবহার করে। হার্শম্যান আনব্যালেন্সিং দ্য ইকোনমিটাতে কিন্তু দুইভাবে বলেছেন, একটা আনব্যালেন্সিং হতে পারে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল দিয়ে, আরেকটা আনব্যালেন্সিং হতে পারে ডাইরেক্ট প্রাইভেট অ্যাক্টিভিটিস দিয়ে। সোশ্যাল ওভারহেড ক্যাপিটালটা কি আমরা আগে সেটা জানার চেষ্টা করি। সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ কম্প্রাইজিং দোজ বেসিক সার্ভিসেস উইদাউট হুইচ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস ক্যানট ফাংশন। অর্থাৎ এসওসি বা সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল বলতে আমরা সেই সব সেবা খাতকেই বুঝবো যারা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি খাতের যা ছাড়া প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি খাতের উন্নয়ন সম্ভব নয়। শিল্প, জনস্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ, পাবলিক ইউটিলিটিতে বিনিয়োগই হচ্ছে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট ইন সোশ্যাল, এছাড়া এই ইনভেস্টমেন্ট ইন দিস সোশ্যাল বিনিয়োগ পরবর্তীকালে ডিপিএ বিনিয়োগকে উৎসাহিত করে। অর্থাৎ যদি এসওসিতে বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু প্রোডাকশন খরচ কিন্তু কমে যায়, এবং এটা শুধু প্রোডাকশন খরচই কমায় না, এটি কিন্তু এসওসিতে বৃহৎ বিনিয়োগ কিন্তু ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের বিনিয়োগকেও কিন্তু উৎসাহিত করে। পাওয়ার সেক্টরে বিনিয়োগ অনেক শিল্প কারখানার প্রোডাকশন কস্ট কমিয়ে দেয়, ফলে এগুলো গড়ে ওঠে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থাৎ এসওসিতে এই যে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল, যে পরিবহন, কমিউনিকেশন, তারপরে রাস্তাঘাট তৈরি, বিদ্যুৎ এবং অন্যান্য পাওয়ার সেক্টর বা ইরিগেশন, এগুলিতে বিনিয়োগ কিন্তু পরবর্তীকালে ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেক শিল্প কারখানা গড়ে উঠতে কিন্তু
সহায়তা করে, কারণ এগুলো যদি গড়ে ওঠে তাহলে কিন্তু শিল্প কারখানার খরচ কিন্তু অনেক কমে আসে। ফলে এটা শিল্প কারখানা গড়ে ওঠাটাকে কিন্তু উৎসাহিত করে। আনব্যালেন্সিং দ্য ইকোনমি উইথ direct productive activities or DPA. An unbalance also can be created by DPA. Government might directly or indirectly invest in DPA instead of investing in SOC. অর্থাৎ সরকার সরাসরি বা ইনডাইরেক্টলি ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে বিনিয়োগ করতে পারে সোশ্যাল ওভারহেড ক্যাপিটালে ইনভেস্ট করার পরিবর্তে। If DPA investment is undertaken first, the shortage of SOC facilities is likely to raise production costs substantially. In course of time, political pressures might stimulate investment in SOC also. অর্থাৎ যদি আমরা ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে যদি আমরা অনুন্নত একটি দেশে উন্নয়ন ঘটানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় এসে এটা কিন্তু প্রোডাকশন কস্ট বাড়িয়ে দেবে, এবং প্রোডাকশন কস্ট বাড়ানোর ফলে তখন কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হবে সো দ্যাট এসওসি বা সোশ্যাল ওভারহেড ক্যাপিটালেও যাতে ইনভেস্টমেন্ট হয় বা বিনিয়োগ হয়, সে ব্যাপারে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে, এবং এই চাপ সৃষ্টির মাধ্যমে কিন্তু তখন সোশ্যাল ওভারহেড ক্যাপিটালেও কিন্তু ইনভেস্টমেন্ট হবে। The path to development. ডেভেলপমেন্টের পাথটা কি হবে সেটা কিন্তু একটা ফিগারের মাধ্যমে কিন্তু ভালোভাবে পরিষ্কারভাবে দেখানো যায়। Hirschman calls the first sequence from SOC to DPA development via excess capacity of SOC. Hirschman প্রথম ডেভেলপমেন্ট পার্টটাকে বলেছেন যে সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের এক্সেস ক্যাপাসিটি তৈরির মাধ্যমে, অর্থাৎ এটাতে এই ক্ষেত্রে আনব্যালেন্স তৈরি করার মাধ্যমে। এবং সেকেন্ড সিকোয়েন্স বা সেকেন্ড যে ধারাটির কথা তিনি বলেছেন, সেকেন্ড ধারাতে হচ্ছে ডেভেলপমেন্ট ভায়া শর্টেজ অফ এসওসি, অর্থাৎ এসওসি শর্টেজ তৈরির মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্টটা হবে। একটি হবে এক্সেস ক্যাপাসিটি তৈরির মাধ্যমে, অর্থাৎ সেটাতে কিন্তু কি হবে, সেটাতে এসওসিতে বিনিয়োগ করা হবে। আরেকটা হচ্ছে শর্টেজ অফ এসওসি করার মাধ্যমে। শর্টেজ অফ এসওসি কিভাবে হবে, যে তখন ডিপিএ তে প্রথম ইনভেস্টমেন্ট করা হবে, এবং ডিপিএ তে ইনভেস্টমেন্টের কারণে খরচ বেড়ে গিয়ে এসওসির কিন্তু শর্টেজ হবে, এবং শর্টেজ থেকে কিন্তু আবার এসওসি তে উৎপাদন হবে। এভাবে একটা আনব্যালেন্সড অবস্থা থেকে ব্যালেন্সড অবস্থার দিকে অর্থনীতিটা কিন্তু যাবে, এবং এটা আমরা ফিগার 1 এর মাধ্যমে দেখার চেষ্টা করব। ফিগার 1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এসওসি বা সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের যে কস্টটা হয়েছে সেটা আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে পরিমাপ করছি, এবং ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের যে খরচটা হচ্ছে সেটাকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে পরিমাপ করছি। এখানে এ বি সি এই তিনটি হচ্ছে আইসোকোয়ান্ট দেখাচ্ছে। এই আইসোকোয়ান্ট দেখাচ্ছে এসওসি এবং ডিপি এর বিভিন্ন পরিমাণের একটি সমন্বয় দেখাচ্ছে, যেই সমন্বয় একটি সুনির্দিষ্ট জাতীয় আয় নির্ধারণ করছে। অর্থাৎ বিভিন্ন প্রত্যেকটি ইয়েই কিন্তু প্রত্যেকটি বিন্দু এখানে এ বি এবং সি এর মধ্যে প্রত্যেকটি বিন্দুই হচ্ছে ডিপিএ এবং এসওসির একটা সম্মিলিত প্রচেষ্টা, এবং এর মাধ্যমে একটি কিন্তু একক একটা জাতীয় আয় দিচ্ছে। এখানে ও বিন্দু থেকে একটি 45 ডিগ্রি লাইন আঁকা হয়েছে, যে 45 তোমরা জানো যে 45 ডিগ্রি লাইন কিন্তু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে সমান দূরত্বে অবস্থান করে। অর্থাৎ এই 45 ডিগ্রি লাইনটা হচ্ছে আইসোকোয়ান্টের অপটিমাম পয়েন্ট শো করছে,
প্রকৃতপক্ষে 45 ডিগ্রি লাইনে কিন্তু এসওসি এবং ডিপিএ এর একটা ভারসাম্য, এসওসি এবং ডিপিএ এর একটা ভারসাম্য অবস্থান দেখা যাচ্ছে। তার মানে এ বি সি যে তিনটি পয়েন্ট আমরা এখানে দেখাচ্ছি, এই তিনটি পয়েন্ট হচ্ছে ডিপিএ এবং এসওসি এর মধ্যে ভারসাম্য বিনিয়োগটা দেখাচ্ছে। অর্থাৎ অভারসাম্য থেকে ভারসাম্যের দিকে কিভাবে যাবে এবং ডেভেলপমেন্ট পাথটা কি হবে সেটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে। হার্শম্যান এখানে দুটো অনুমিতি ব্যবহার করেছেন। সেটা হচ্ছে, একটা অনুমতি হচ্ছে এসওসি এবং ডিপিএ ক্যানট বি এক্সপ্যান্ডেড সাইমালটেনিয়াসলি। তার মানে হচ্ছে ডিপিএ এবং এসওসি যুগপৎভাবে প্রসারণ ঘটানো সম্ভব না বা প্রসারিত হতে পারবে না। সেকেন্ডলি, সিকোয়েন্স অফ এক্সপানশন শুড বি অ্যাডপ্টেড which maximizes induced decision making। অর্থাৎ সিকোয়েন্স অফ এক্সপ্যানশনের যে সিকোয়েন্সটা আছে সেটা যে ধারাটা আছে, প্রসারিত হওয়ার যে ধারাটি রয়েছে সেটি এমন হতে হবে যাতে করে এটা ইনডিউসড ডিসিশন মেকিং কে ম্যাক্সিমাইজ করে। আমরা এখন আবার ফিগারটিতে ফেরত যাচ্ছি। এই ফিগারটিতে যদি আমরা এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি এর মাধ্যমে যদি আমরা উন্নয়ন ঘটাই তাহলে ডেভেলপমেন্ট পাথটা হবে এ প্রাইম বি প্রাইম সি। অর্থাৎ এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি বা সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের মাধ্যমে যদি আমরা উন্নয়ন ঘটাতে চাই তাহলে আমাদের ডেভেলপমেন্ট পাথটা হবে এ প্রাইম বি প্রাইম এবং সি। অর্থাৎ এটা কিভাবে হবে, সোসাইটি যদি এ থেকে এ প্রাইম, অর্থাৎ আমরা যদি সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করি তাহলে এ প্রাইম পর্যন্ত বৃদ্ধি করি, তাহলে প্রথম বিনিয়োগটা এ প্রাইমে পর্যন্ত বৃদ্ধি পাবে এবং পরে এটা আস্তে আস্তে যে ডিপিএ তে, এবং প্রাথমিকভাবে এটি এ আইসোপয়েন্টের উপরে থাকবে এবং আস্তে আস্তে এটা কিন্তু ডিপিএ তে বিনিয়োগকে উৎসাহিত করবে, ফলে এটা একটা পর্যায়ে এসে বি পয়েন্টে চলে যাবে এবং বি পয়েন্টে এসে কিন্তু সে একটা এসওসি এবং ডিপি এর মধ্যে একটা ভারসাম্যের মধ্যে আসবে। আবার এবং এটা হায়ার আইসো পয়েন্ট বা বেশি জাতীয় আয়, কিন্তু বেশি জাতীয় আয় শো করছে যেহেতু এটা এখন বি আইসো পয়েন্টে রয়েছে। আবার একইভাবে যদি আবারও আমরা বি থেকে বি প্রাইমে বেশি সোশ্যাল ওভারহেড ক্যাপিটালে ইনভেস্ট করি তাহলে কিন্তু দেখা যাবে যে আবার এই বেশি উৎপাদনটা ডিপিএ কে উৎসাহিত করবে এবং ফলে এটা আলটিমেটলি সি তে এসে ভারসাম্যে আসবে। অর্থাৎ এভাবে আমরা কিন্তু এ থেকে বি থেকে সি পয়েন্টের দিকে যাব এবং এটা কিন্তু একটা অভারসাম্য তৈরি করে আবার ভারসাম্যের মধ্যে আসা এই প্রক্রিয়াটাকে দেখাবে। যদি এক্সেস ক্যাপাসিটি অফ ডিপিএ দ্বারা যদি উন্নয়নটা ঘটানো হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট পাথটা হবে হচ্ছে এ বি প্রাইম বি সি প্রাইম সি। অর্থাৎ এ থেকে যদি প্রাথমিকভাবে আমরা যদি এ পয়েন্টে থাকি, এ থেকে যদি ডিপি এর এক্সেস ক্যাপাসিটি তৈরি করা হয় এবং এটা বি পয়েন্টে যায়, বি পয়েন্টে গেলে আলটিমেটলি একটা এসওসির একটা শর্টেজ তৈরি হবে, এসওসি শর্টেজটা সোশ্যাল একটা প্রেশার ক্রিয়েট করবে, সেই প্রেশার ক্রিয়েটের কারণে কিন্তু এসওসি তে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি এটা বি পয়েন্টে এসে স্থির হবে এবং এ থেকে বি পয়েন্টে যাবে অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং এ থেকে বি আইসোকন কিন্তু হায়ার আইসোকন। আবার বি পয়েন্টে আসার ফলে কিন্তু আবার নতুনভাবে ডিপিএ তে আনব্যালেন্স করা হবে এবং ডিপিএ তে বেশি ইনভেস্টমেন্ট করা হবে। ডিপিএ তে ইনভেস্টমেন্টের কারণে আবারও সোশ্যাল প্রেশার একটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু এসওসি বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি এটা সি পয়েন্টে এসে ভারসাম্য তৈরি করবে। এভাবে এ বি প্রাইম বি সি প্রাইম সি হচ্ছে ডেভেলপমেন্ট পাথটা হবে এবং এই ডেভেলপমেন্ট পাথটা হচ্ছে এক্সেস ক্যাপাসিটি অফ ডিপি এর মাধ্যমে তৈরি করা একটা ডেভেলপমেন্ট পাথ। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আনব্যালেন্স করে কিন্তু এক সময় কিন্তু এটা একটা ব্যালেন্স গ্রোথের দিকেই যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি থেকে সি, অর্থাৎ ব্যালেন্স ইনভেস্টমেন্ট আর বিনিয়োগ অফ ডিপিএ এন্ড এসওসি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে এক্সেস ক্যাপাসিটি অফ এসওসির মাধ্যমে যে ডেভেলপমেন্ট পার্টটা রয়েছে, সে ডেভেলপমেন্ট পার্টটা অনেক বেশি কন্টিনিউয়াস এবং স্মুথ, অর্থাৎ সেকেন্ড পার্টটি কিন্তু করাটা বেশি লাভজনক বা বেশি বেশি ভালো হয়ে থাকে। হার্শম্যান একটি লিঙ্কেজ ইফেক্টের কথা বলেছেন। Having studied the virtues of specific imbalance, the problem is one of finding the kind of imbalance that is likely to be most effective. অর্থাৎ কোনটি মোস্ট ইফেক্টিভ হবে সেটি কিন্তু ফাইন্ড আউট করাটাও কিন্তু একটা বিষয় রয়ে গেছে। এনি ইনভেস্টমেন্ট মে হ্যাভ বোথ, অর্থাৎ এখানে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা হবে বা কোথায় আনব্যালেন্সটা তৈরি করা হবে সে ব্যাপারেও কিন্তু হার্শম্যান কিছুটা ইঙ্গিত প্রদান করেছে। তার মতে এনি ইনভেস্টমেন্ট মে হ্যাভ বোথ ফরওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। প্রত্যেকটি বিনিয়োগেরই কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে সেটাকে বোঝে যে একটা ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে সেটাই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে প্রোডাক্টটা রয়েছে সেগুলোকে তারা ইনপুট হিসেবে ব্যবহার করে। আর ফরওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে সেই সব ইন্ডাস্ট্রি যারা আমরা যে ইন্ডাস্ট্রিটি গড়ে তোলা হলো সেই ইন্ডাস্ট্রির আউটপুটকে ইনপুট হিসেবে ব্যবহার করে। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ দুটোই তৈরি হয়। একটা ইন্ডাস্ট্রি একই সাথে যেমন ইনপুট সরবরাহকারী শিল্প কারখানার প্রসার ঘটায়, আবার একই সাথে তার আউটপুটকে ইনপুট হিসেবে ব্যবহার করার যে শিল্পগুলো রয়েছে সেগুলোরও কিন্তু প্রসার ঘটায় একটা ইন্ডাস্ট্রি। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ সর্বাধিক হবে, সবচেয়ে বেশি হবে, সেই ইন্ডাস্ট্রিটাই কিন্তু সিলেক্ট করা হবে। এক্ষেত্রে হার্শম্যান বলেছেন যে ডেভেলপমেন্ট শুড এইম অ্যাট ডিসকভারিং প্রজেক্টস উইথ দি লার্জেস্ট টোটাল লিঙ্কেজ, অর্থাৎ টোটাল লিঙ্কেজ যেটা সবচেয়ে বেশি হবে সেই ইন্ডাস্ট্রিগুলোই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্যান্য সকল থিওরির মতো আনব্যালেন্স থিওরিরও কিছু কিন্তু লিমিটেশনস রয়ে গেছে। এই লিমিটেশনস গুলো সম্পর্কে প্রথম বলি, ইনঅ্যাডিকুয়েট অ্যাটেনশন টু দি কম্পোজিশন, ডিরেকশন অ্যান্ড টাইমিং অফ আনব্যালেন্স গ্রোথ। অর্থাৎ পল স্ট্রিটেন এই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে হার্শম্যান অপটিমাম ডিগ্রি অফ ইমব্যালেন্স, কোথায় অভারসাম্য তৈরি করা হবে এবং কতটুকু অভারসাম্য তৈরি করতে হবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা তার আনব্যালেন্স গ্রোথ থিওরির মাধ্যমে পাওয়া যায় না। বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটিস অফ আন্ডারডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ হার্শম্যান ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ইজ বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটিস অফ আন্ডারডেভেলপড কান্ট্রিজ, এটাও কিন্তু বলা হয়েছে যে এই আনব্যালেন্স গ্রোথ থিওরিটা বিনিয়োগে অভারসাম্য তৈরির ফলে যে প্রেশার এবং টেনশনটি তৈরি হবে, সেই প্রেশার এবং টেনশনটি নেওয়ার মতো ক্ষমতা কিন্তু একটা অনুন্নত অর্থনীতির থাকে না। সেই ক্ষেত্রে এই আনব্যালেন্স গ্রোথ থিওরিটাকে যদিও বলা হয়েছে যে তৃতীয় বিশ্ব বা অনুন্নত বিশ্বের উপযোগী করে গড়ে তোলা হয়েছে বা তথ্যটি দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটি সেইভাবে কার্যকর নাও হতে পারে। Lack of basic facilities. There may be lots of difficulties in procuring technical personnel, raw materials, and basic facilities like power and transport, even in finding out an adequate domestic and foreign market for the products. অর্থাৎ বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে, যেমন কাঁচামাল, টেকনিক্যাল পার্সোনেলের পাওয়ার, তারপরে ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা, বাজারের স্বল্পতা ইত্যাদির কারণে অভারসাম্য তত্ত্বটি কার্যকর নাও হতে পারে। ল্যাক অফ ফ্যাক্টর মোবিলিটি। ফ্যাক্টরস মোবিলিটি অনুন্নত বিশ্বে খুব স্মুথ না বা খুব মসৃণ হয় না। এক ইন্ডাস্ট্রি থেকে যে আরেক ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টর মোবিলিটিটা হবে, সেই মোবিলিটিটা অনুন্নত বিশ্বে খুব মসৃণ হয় না, এবং মসৃণ হয় না বলে আনব্যালেন্স গ্রোথ থিওরিটা কাজ নাও করতে পারে। এমার্জেন্স অফ ইনফ্লেশনারি প্রেশারস। কতিপয় শিল্প খাতে ব্যাপক বিনিয়োগের ফলে কিন্তু ইনফ্লেশন দেখা দিতে পারে বা মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। লিঙ্কেজ ইফেক্ট নট বেসড অন ডাটা। হার্শম্যানস অ্যানালাইসিস অফ
Linkage effect suffers from the fact that it is not based on data pertaining to an underdeveloped country where social overhead facilities are not fully developed for a generation or so. অর্থাৎ হার্শম্যান যে আনব্যালেন্স গ্রোথ থিওরিতে যে লিঙ্কেজ ইফেক্টের কথা বলেছেন সেই লিঙ্কেজ ইফেক্টটা কিন্তু কোনো তথ্য নির্ভর নয়, তথ্য দিয়ে কিন্তু এটাকে ব্যাকআপ দেওয়া হয়নি। তার মানে এই দুটো থিওরি থেকে আমরা জানতে পারলাম যে একটি থিওরি বলেছে যে দুটো থিওরি চেষ্টা করেছে যে একটি অনুন্নত বিশ্বে কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব হয়। যার যার যুক্তি দিয়ে তারা এটি এস্টাবলিশ করার চেষ্টা করেছে। প্রথমে যে ব্যালেন্স গ্রোথ থিওরি আমরা পড়লাম বা ব্যালেন্স গ্রোথ থিওরি সম্পর্কে আমরা জানলাম। ব্যালেন্স গ্রোথ থিওরিতে বলেছে যে একই সাথে যুগপৎভাবে সব ধরনের খাতেই কিন্তু উন্নয়ন ঘটাতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটি খাত একে অপরের পরিপূরক। একে অপরের উপরে পরিপূরক হওয়ার কারণে কিন্তু এরা একে অপরের বাজার হিসেবে কাজ করতে পারবে এবং এই বাজার হিসেবে কাজ করার কারণে কিন্তু তারা তাদের পণ্য বিক্রি করতে না পারার যে টেনশন, সেই টেনশন থেকে তারা কিন্তু মুক্ত থাকবেন, ফলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে, তাদের উন্নতি ঘটবে এবং এভাবে সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু ঘটবে। অপরদিকে আনব্যালেন্স গ্রোথ থিওরি বলেছেন যেহেতু অনুন্নত বিশ্বে তাদের বিভিন্ন ক্যাপাসিটির মধ্যে বা বিভিন্ন সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, বাজারের স্বল্পতা রয়েছে, বাজারটা তো তত বিস্তৃত নয়, ফলে ব্যালেন্স গ্রোথ থিওরি কিন্তু অনুন্নত বিশ্বের জন্য একটি প্রপার তত্ত্ব হতে পারে না। তাদের মতে কতিপয় সিলেক্টেড ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে, সিলেকশনের ক্ষেত্রে এমন সব ইন্ডাস্ট্রি আনতে হবে যেসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওই অনুন্নত দেশের বিশেষ সুবিধা রয়েছে, সেগুলোতে বিনিয়োগ করতে হবে। সেগুলোতে বিনিয়োগের মাধ্যমে একটি আনব্যালেন্স অবস্থা তৈরি হবে এবং এই বিনিয়োগের মাধ্যমে এইসব দেশগুলো যে এক্সেস ক্যাপাসিটি, এসব খাতগুলো যে এক্সেস ক্যাপাসিটি জেনারেট করতে সক্ষম হবে, এই এক্সেস ক্যাপাসিটি বা সারপ্লাসের মাধ্যমে কিন্তু অন্যান্য ফলোয়ার্স, তাদের অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে গড়ে উঠবে। এক্ষেত্রে হার্শম্যান আনব্যালেন্স গ্রোথ থিওরির ক্ষেত্রে লিঙ্কেজ ইফেক্টের কথা বলেছেন, তিনি সোশ্যাল ওভারহেড ক্যাপিটালে ইনভেস্টমেন্টের কথা বলেছেন, তিনি ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে ইনভেস্টমেন্টের কথা বলেছেন, আবার সোশ্যাল ওভারহেড ক্যাপিটালের মাধ্যমে আনব্যালেন্স তৈরি করার কথা বলেছেন, আবার ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে ইনভেস্টমেন্টের মাধ্যমে আনব্যালেন্স তৈরি করার কথা বলেছেন। এভাবে তিনি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছেন। দুটি থিওরি নিজ নিজ যুক্তিতে যথেষ্ট শক্তিশালী দুটি থিওরি। দুটো ক্ষেত্রেই দুটো পন্থা অবলম্বন করেই একটি দেশ উন্নত হতে পারে, কিন্তু উন্নত হওয়ার ক্ষেত্রে তাকে কিন্তু তার নিজের ক্ষমতা কতটুকু আছে সেটুকু দেখতে হবে। এই আনব্যালেন্স গ্রোথ থিওরি আমরা পড়েছি, রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি এমএল জিনহান, তার ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং বইটি। এই বইয়ের 48th এডিশন তোমরা ইউজ করতে পারো। এছাড়া যে প্রেজেন্টেশনটা এখানে দেওয়া হচ্ছে, এই প্রেজেন্টেশনেও কিন্তু মোটামুটি বিস্তারিতভাবে কিন্তু আনব্যালেন্স এবং ব্যালেন্স গ্রোথ থিওরি বা ভারসাম্য এবং অভারসাম্য প্রবৃদ্ধি তত্ত্ব সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে।